জ্বালানি ইস্যুতে সংসদে পাল্টাপাল্টি তেলের হাহাকার চললে অস্বীকারের অভিযোগ জামায়াতে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সদস্যরা পদত্যাগ করায় ১.৫ মাসেরও বেশি সময় অচল দুদক। ১৫ দিন ধরে অভিভাবকহীন মানবাধিকার কমিশন। দ্রুত নিয়োগ না দিলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা, বলছে টিআইবি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে উৎপাদন ও রফতানি আয় কমার শঙ্কা শিল্প মালিকদের। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ। ঢাকার ২ প্রান্তে তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রিরও বেশি। গাছপালা জলাশয় থাকলে তাপমাত্রা কিছুটা কম, নইলে বেশি। অব্যাহত থাকলে ভবিষ্যতে বাসযোগ্যতা হারানোর শঙ্কা। এবং মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ খুলবে না তেহরান। ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত ৩। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাব্বিরা মজুমদার। জ্বালানি ইস্যুতে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য। সংকট নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনে সংকট সমাধানে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতার প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে কেউ আলোচনা করতে চাইলে সরকার সবসময় প্রস্তুত। জনগণের স্বার্থ রক্ষার সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত মাননীয় সদস্য জনাব সংসদের দিনের সবশেষ কার্যসূচি অনুযায়ী ৬৮ বিধিতে জ্বালানি সংকট নিরসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ শীর্ষক জনগুরুত্ব সম্পন্ন আলোচনা উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না। বলেন, সংকট সরকারের তৈরি না হলেও ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় জনভোগান্তি তৈরি হয়েছে। জ্বালানি সংকট নিরসনে সরকারি বিরোধী দলের সমন্বয়ে কমিটি করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত টোটাল সলিউশনের জন্য। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। এ সময় জ্বালানি সংকটকে আর্টিফিশিয়াল সংকট মন্তব্য করে জ্বালানি মন্ত্রী বলেন, অসাধুরা তেল বিক্রি করার জন্য দীর্ঘ লাইন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সব পাম্প এবং ডেপোতে তদারকি অব্যাহত রেখেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা আর্টিফিশিয়াল সংকট। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে। এ সময় সংসদ নেতা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান তিনি। বলেন, দেশের স্বার্থে যে কোনো আলোচনায় প্রস্তুত তার সরকার। দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করা। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি দল এবং সংসদ সদস্যের দেশের স্বার্থে কোনো মতপার্থক্য নেই বলে মন্তব্য করেন সংসদ নেতা। কাজী বাংলাদেশের মানুষের স্বার্থ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। পতিত জমি চাষযোগ্য করতে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, খাল খননের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ মাসেই এলজিআরডির অধীনে থাকা ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে।
ঘূর্ণিঝড় আয়লা সিডর, বন্যা, কালবৈশাখী সহ সব প্রাকৃতিক দুর্যোগে মূল আঘাত আসে কৃষিতে। নিঃস্ব হন কৃষক, ক্ষতি হয় উৎপাদনে। সরকার গঠনের পর কৃষি খাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করছে বিএনপি সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 10টি সেবার এই কার্ড পাবেন 2,75,00,000 কৃষক। দেশের খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা, যন্ত্রপাতিতে ভর্তুকি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। পররাষ্ট্র নীতিতে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মান রক্ষার কথা জানান প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর স্বাস্থ্যসেবা বাড়াতে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। হামে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে 2 কোটি শিশুকে দেওয়া হবে হামের ভ্যাকসিন। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ধরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। ইউনিসেফ আমাদেরকে হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। এদিকে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সম্পর্ক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলে অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিষয়টিকে ওয়েলকাম করেছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেখছি আমাদের চোখের সামনেই ঘটছে। জ্বালানির সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয়াদেশ, এমন দাবি করে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় ব্যবসার খরচ বাড়ায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোর দাবি জানান তারা। জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থ বছরের টানা 8 মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে রপ্তানি বেশি কমে গেছে মার্চে। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ 5 খাতেই। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় জুলাই আগস্টের ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে, তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়ে গেছে ব্যবসার খরচ, তাই নতুন করে করের বোঝা না বাড়িয়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আলটিমেটলি টাকাটা কাটা হয়, কিন্তু এটা কারো পকেটে যায় বা কোনো কোম্পানির পকেটে থাকে, কিন্তু সেটা এনবিআরের হিসাবেও যায় না। আর আমরাও যেহেতু তার আমার ক্লায়েন্ট, আমি আসলে ছেড়েও আসতে পারি না। রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স কমানোর জন্য বলবেন না, দেশকে যদি আমরা সঠিক রাস্তায় রাখতে চাই তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের প্রতিশ্রুতি দেন এনবিআর প্রধান। এটা আপনি 2-4-5 বছর হলেই তো হয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাতের আকাশে দেখা মিলবে উল্কা বৃষ্টি, গ্রহের অবস্থান পরিবর্তন আর উজ্জ্বল নক্ষত্রের অপূর্ব সমাবেশ। আকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর মহাজাগতিক সপ্তাহ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। এবারও 36 টাকা কেজিতে বোরো ধান কিনবে সরকার।
সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ টাকা। ধান সংগ্রহ শুরু হয়েছে ৩রা মে, আর ১৫ মে থেকে শুরু হবে চাল সংগ্রহ। উৎপাদন খরচ বাড়ার পরও দাম না বাড়ানোয় অসন্তুষ্ট কৃষক। মাঠে মাঠে সোনালী ধান, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে পাকা আধা পাকা ধানের শীষ। হাওর সহ বিভিন্ন স্থানে মাঠ থেকে ফসল তোলা শুরু করেছেন কৃষক। চলতি বোরো মৌসুমে 18.5 লাখ টন খাদ্যশস্য কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও ধান, চাল ও গমের দাম অপরিবর্তিত। কেজি প্রতি 36 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 49 টাকা দরে 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছে। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, আতপ চালের 48 টাকা কেজি প্রতি। গমের ক্রয় মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। মন্ত্রী আরও জানান, 3রা মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে G2G পদ্ধতিতে গম ক্রয় প্রক্রিয়াধীন। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। USA থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে খুশি নন কৃষকরা। বলছেন, বেশি দামে ডিজেল সহ চাষাবাদের উপকরণ কেনার পরও দাম না বাড়ানো হতাশাজনক। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের কামলার দাম বেশি, এটা কেমন করে আমাদের পোষাবে? এখন ন্যায্য দামটা না পায় আমরা কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছি। এটা আমাদের লাভ কি হবে? আমরা কি বাঁচবো? দ্রুত দাম বাড়িয়ে নির্ধারণের দাবি জানান ধান চাষিরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। থমকে আছে রাষ্ট্রের 2 স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন সদস্যরা পদত্যাগ করায় 1.5 মাসেরও বেশি সময় ধরে অচল দুদক, আর 15 দিন ধরে অভিভাবকহীন মানবাধিকার কমিশন। টিআইবি বলছে, দ্রুত কমিশন নিয়োগ না দিলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। হামের টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের অনিয়ম নিয়ে যখন সরব গোটা দেশ, জোরালো হচ্ছে তদন্তের দাবি, তবে যারা করবে তদন্ত সেই দুর্নীতি দমন কমিশনই এখন অচল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী স্বাস্থ্য খাতে বরাদ্দে অনিয়মের তথ্য জমা পড়লেও শীর্ষপদ শূন্য থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সংস্থাটি। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত 3 মার্চ আব্দুল মোমিনের নেতৃত্বে দুদকের 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। ফলে থমকে গেছে শেখ হাসিনা পরিবার সহ অন্তত 3000 ভিআইপির বিরুদ্ধে চলমান মামলা বা তদন্ত পরবর্তী সব কার্যক্রম। দুর্নীতি দমনের কোনো সংস্থাই তো এখন নাই, দুর্নীতি দমন হবে কি করে? সেই জায়গায় সরকারের যে কমিটমেন্ট, সরকারের যে আন্তরিকতা দুর্নীতি দমন সংক্রান্তে, সেই জায়গায় তো আপনার স্বাভাবিকভাবে সন্দেহের সৃষ্টি হয়। দুর্নীতি যারা করছেন তাদের জন্য মহা সুযোগ যাচ্ছে আর কি। গত 9 এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিলের পর পদত্যাগ করেন মানবাধিকার কমিশনের সদস্যরাও। ফলে 15 দিন ধরে শীর্ষ নেতৃত্ব না থাকায় থমকে আছে নতুন কোনো অভিযোগের তদন্ত বা শুনানি। বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগীদের অধিকার নিশ্চিতে ছাড় দিয়ে হলেও কমিশনকে সচল করতে হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 2025-এর যেই পরিবর্তন সহ অ্যামেন্ডমেন্ট সহ যে প্রস্তাবটা আসছে সেটা আলোকে আরও শক্তিশালী করতে পারে, আরও কার্যকরী করতে পারে। নিশ্চয়ই এই সরকার সেই প্রস্তাব রাখতেই পারে, কিন্তু 2009-এ যেন ফিরে না যায়। টিআইবি মনে করে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের রক্ষা কবচ দুদক ও মানবাধিকার কমিশন অচল থাকলে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র।
ভিত্তিমূলগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। তো এরা যখন অকার্যকর থাকে তখন সেই জবাবদিহির সম্ভাবনাটা পদদলিত হয়, সেটাই হতে যাচ্ছে। দুর্ভাগ্যজনক, কিন্তু আমি মোটেও অবাক হই না। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ইতিবাচক শিক্ষা জুলাই আন্দোলন থেকে গ্রহণ করা হয়েছে, এটি আমি কখনো শুরু থেকে দেখি না। রাষ্ট্রের এই দুই গুরুত্বপূর্ণ সংস্থাকে নতুন অধ্যাদেশ কিংবা পুরনো আইনে যেভাবে হোক যোগ্য ও সাহসী নেতৃত্ব নিয়োগ দেওয়ার দাবি জানান বিশেষজ্ঞরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। অবৈধভাবে ইতালি পাড়ি দিতে গিয়ে 18 দিন ধরে নিখোঁজ মাদারীপুরের আলভি, বন্দিশালায় নির্যাতন করে 43 লাখ টাকা আদায় দালাল চক্রের, মুক্তিপণ দিতে গিয়ে নিঃস্ব পরিবার। প্রথমে জ্বালানি সংকট, পরে দাম বৃদ্ধি, এই দুয়ের প্রভাবে উৎপাদন থেকে শুরু করে রফতানি আয় আরও কমার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের, যা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে সরকারকে চাপে ফেলবে বলে শঙ্কা তাদের। সংকট মোকাবেলায় তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে সরকারকে করণীয় ঠিক করা তাদেরকে দিচ্ছে বিকেএমইএ। এর পাশাপাশি পরিস্থিতি আমলে নিয়ে নিম্ন আয়ের মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেশের জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়া দীর্ঘ অপেক্ষা অবশেষে ঠেকেছে মূল্যবৃদ্ধির স্তরে, যে মধ্যপ্রাচ্য সংঘাত আর হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে শঙ্কার বার্তা দিয়েছে আইএমএফ। সেই যুদ্ধ শেষের স্বস্তির কোনো খবর নেই ইরান যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই। এ অবস্থায় দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটে ভোগার শঙ্কায় পড়া পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য তৈরি ও সরবরাহ স্বাভাবিক রাখতে না পারলে ঝুঁকিতে পড়বে কর্মসংস্থানের সুযোগ। জ্বালানি সংকটের কারণে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, এই জায়গাটাও কিন্তু বাইরের নলেজ আছে, ফলে বাইরে কিন্তু আমাকে কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। 10 ঘন্টার ওয়ার্কিং আওয়ারে 2 ঘন্টা কিন্তু আমার লোডশেডিং গেলে আমার 20% প্রোডাকশন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু সংকট কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমার কিন্তু 2 ঘন্টা কাজ না করেও কিন্তু শ্রমিকের বেতন আমাকে দিতে হচ্ছে, আবার উৎপাদনও আমার 2 ঘন্টা কম হচ্ছে। চাপ সামলাতে সরকারকে উৎপাদনমুখী খাতের বেসরকারি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে কৌশল ঠিক করার তাগিদ দিচ্ছেন তারা। সরকারকে সমন্বিতভাবে কাজটা করতে হবে, সবাইকে মানে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার বিকল্প সোর্সিং থেকে এই তেল আনার যে ব্যবস্থা সেটাকে রাখতে হবে। রিপেমেন্ট শিডিউল, ক্লাসিফিকেশনের যে রুল, এগুলিকে এই সময়ে কিছুটা স্থগিত করা দরকার বলে আমরা মনে করি। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়া জরুরি। সব খাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বিবেচনায় পণ্য মূল্য বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই হচ্ছে বিলাসী আমদানি পণ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা উচিত, পট জালটা বাড়ানো উচিত, এক্সপোর্টের জার্নি যাতে দ্রুত দেশে আসে সেই ব্যবস্থা করা উচিত, এবং ওভারঅল আমাদের যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে সোশ্যাল সেফটি নেটের আওতায় নিয়ে আসা এবং এটাকে আরও শক্তিশালী করা। তা না হলে আমাদেরকে এখন যে অর্থনৈতিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক পেছনে রয়েছে, এটা দ্রুত সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। আগামীতে জ্বালানি তেলের দাম আর বাড়াতে না হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি উৎপাদনমুখী খাতে চাহিদা মতো জ্বালানি সরবরাহে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জুনে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও বিমানকে আরও লাভজনক করতে 14টি উড়োজাহাজ ক্রয়ের পাশাপাশি কয়েকটি লিজ নেওয়ার বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত হবে। এদিকে জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে এ পণ্য। বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের টোকিওতে 1979 সালে এবং নারিতায় 1981 সালে চালু হয় উড়োজাহাজ চলাচল। তবে আকাশপথের এই রুট দুটি বন্ধ আর চালু হওয়ার দোলাচলে গেল 46 বছর ধরেই। 2023 সালের সেপ্টেম্বরে ঢাকা নারিতা ফ্লাইট চালু হলেও গেল বছরের জুলাইয়ে তা বাতিল করা হয়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী জুনে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ ক্রয় ও লিজ নিতে বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়ে চলতি মাসেই নেওয়া হবে সিদ্ধান্ত। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর
নির্দেশনা নিয়েছি কিভাবে লিস্ট করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, সেই কেনার চুক্তিটাও গত সরকার ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30শে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিন সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার বিষয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, আগামী অর্থবছরের শুরুতেই পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হালকা প্রকৌশল খাতের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজধানীতে জাপানি বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক এক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী জানান, আগামী জুনে শুরু হচ্ছে ঢাকা টোকিও সরাসরি বিমান চলাচল। বাংলাদেশের গাড়ির বাজারে বিনিয়োগ বাড়াতে চায় জাপান। এরই অংশ হিসেবে র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদার হয়েছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুবিশি কর্পোরেশন। এই দুই কোম্পানির যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে চুক্তিসই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণকে সহজ করতে আগামী জুন থেকে ঢাকা টোকিও সরাসরি বিমান চলাচলের উদ্যোগ নিয়েছে সরকার। We are starting our flight to Tokyo from next month, June, which was stopped before. It will improve connectivity, increase trade and business, and we will have the strong bondage, people-to-people connections between Bangladesh and Japan. এ সময় অর্থমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগের সুরক্ষা, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত আর শিল্প নির্ভর টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে হালকা প্রকৌশল শিল্পের জন্য দেশে একটি আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ করছে সরকার। Light engineering, Bangladesh has been good for so long. So we, as a government, we are planning to have a separate zone for light engineering industries in Bangladesh, for local industries, and also to supply motor vehicles, automobile industries all around the world. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচি সাইদা শিনিচি। অন্তরাসেন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরবে যাবেন 4,521 হজযাত্রী। ভোগান্তি ছাড়াই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন তারা। এবার টিকিট ও ভিসা জটিলতা নেই বলে জানান হজ অফিসের পরিচালক। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রা নিয়ে এবার কোনো অভিযোগ নেই যাত্রীদের। কারো চোখে আনন্দ, কারো চোখে বিদায়ের অশ্রু, আবার কারো হৃদয়ে একমাত্র স্বপ্ন আল্লাহর ঘর দেখা। কেউ শেষবারের মতো দোয়া চাইছেন স্বজনের কাছে। জীবনের সবচেয়ে বড় ইবাদতের পথে যাত্রা করতে যাচ্ছেন তারা। আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে একে একে ইমিগ্রেশন পার হয়ে গন্তব্যের পথে যাত্রা করেন হজ যাত্রীরা। দীর্ঘ প্রতীক্ষার পর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সফরে রওনা দিতে পেরে অনেকেই কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। জীবনে প্রথম হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুরু থেকে যে কার্যক্রম সবগুলি আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছে। সব সার্ভিসগুলো আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে। প্রত্যেক মুসলমানের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। হজ অফিসের পরিচালক জানান, এবার টিকিট ও ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নেই। নির্ধারিত সময়েই সৌদি আরবে পৌঁছাবেন সব যাত্রী। আগত দর্শনার্থীদের বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিক যে তাদের বিষয়ে আমরা তাদের জন্য একটা ওয়াশরুম সম্বলিত একটা অপেক্ষাগার তৈরি করব। হজযাত্রাকে আরও সহজ করতে সৌদি আরব থেকে যোগাযোগের জন্য রোমিং সেবা ও অন্যান্য প্রযুক্তিগত সেবা চালু করেছে গ্রামীণ ফোন। প্রত্যেকটা কোম্পানি রোমিং সুবিধা দিচ্ছে। আরবে গিয়ে
ওই নাম্বারে কল করলে এসে যাবে, ওই নাম্বার দিয়ে আমি বাংলাদেশে যোগাযোগ করতে পারবো। এদিকে বুধবার সন্ধ্যায় হজ ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী মোজাম্মেল হোসেন কায়কোবাদ। হজ যাত্রা নিয়ে কোনো অভিযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ভোগান্তি ছাড়াই হজ যাত্রায় সর্বোচ্চ সেবা দিচ্ছে সরকার। রহমতে এখনো পর্যন্ত হাজিরা আমার কাছে কোনো অভিযোগ করে নাই এবং হাজিরা বলছে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে সব কিছু ব্যবস্থা হচ্ছে। আমরা চেষ্টা করছি, তবে আগামী বছর আরও উন্নত মানের হবে ইনশাআল্লাহ। এদিন 3টি এয়ারলাইন্সের মোট 11টি ফ্লাইটে প্রায় 4,500 জন সৌদি আরবে যাত্রা করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 5টি ফ্লাইটে প্রায় 2,100 জন যাত্রী যাত্রা করেন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে হামলা সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। অন্যদিকে ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সহযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্রদল। মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের দায়ীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির চেষ্টা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে। গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে দেব। এর আগে সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আহত ছাত্র শিবির কর্মীদের খোঁজ নিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। পুরনো কায়দায় ফেসিবাদ ফিরলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আগের ফেসিবাদী কাঠামোর রাজনীতি একটা দল ফিরে নেওয়ার চেষ্টা করছে। যারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাইবে, ক্যাম্পাসে যারা দখলদারিত্ব করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সিটি কলেজ ক্যাম্পাসে। বুধবার বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। সংঘর্ষের ঘটনা তদন্ত সহ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। এখনো কেউ গ্রেফতার হয়নি, আমাদের অভিযান চলছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পল্লবীতে হাতুড়ি দিয়ে মাথা ও মুখ থেতলে নির্মমভাবে হত্যা করা হয় গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোৎস্নাকে। নিহতের মুষ্টি থেকে উদ্ধার করা হয় কালো লম্বা চুল। এ সূত্র ধরেই খুনিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাবরের সহ জোৎস্নার ফ্ল্যাটের বসবাসকারীরাই এখন সন্দেহের তালিকায়। মাসুদুর রহমানের আরেকটি রিপোর্ট। রাজধানীর পল্লবী 12-8 নম্বর রোডের গাজী মঞ্জিলে ভাড়া থাকতেন গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোৎস্না। 10 বছর ধরে একাই থাকতেন তিনি। 3 রুমের ফ্ল্যাটে 2 রুম দিয়েছিলেন সাবলেট। বৃহস্পতিবার রাত 10টায় বাসায় ঢুকেছিলেন জোৎস্না। পরদিন সকাল 10টায় তার বাসার দারোয়ান দরজা খোলা দেখে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। তো নেড়ে দেখে আমার একবার হয়ে গেল, তাড়াতাড়ি করে দেখা ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়ারা বলছেন, নিজের নাম সালমা বলে পরিচয় দিতেন জোৎস্না। স্বামী ও সন্তান আছে বলেও জানিয়েছিলেন তিনি। আমার হাজবেন্ড হচ্ছে কর্নেল তাহের, ওনার ছেলে মেয়ে বুয়েটে পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদেরকে দেখিও নাই, কোনো আত্মীয় বা কাউকে কখনো আসতেও দেখিনি। নিহতের মুষ্টিবদ্ধ হাতে ছিল চুল। সেই চুল ধরেই এগিয়ে চলছে পুলিশের তদন্ত। বাসার সাবলেট এবং তার উল্টা পাশে যারা ছিল আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমাদের সিনিয়র অফিসার সহকারে। আমরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে, মোবাইলের বিষয় এবং অন্যান্য যে টেকনিক্যাল বিষয় আছে আমরা অ্যানালাইসিস করতেছি এবং দেখতেছি যে রুলস আছে কিনা। পুলিশ জানিয়েছে, ভবনটির সিসিটিভি না থাকলেও আশপাশের ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। হত্যার 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো কুলকিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। যিনি মারা গেছেন তার মুষ্টিতে ছিল কিছু চুল। এটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ক্লু। এই চুল থেকেই কি অপরাধী শনাক্ত হবে নাকি অধরাই থেকে যাবে, সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, সাতক্ষীরার ডিজেল সংকটে ইরি বোরো ধানের ফলন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। কালবৈশাখী ঝড়ের আতঙ্ক, আর্থিক ক্ষতির মুখে পড়ার উৎকণ্ঠায় কৃষক। উন্নত জীবনের আশায় অবৈধভাবে ইতালি পাড়ি দিতে গিয়ে 18 দিন ধরে খোঁজ নেই মাদারীপুরের আলভির।
লিবিয়ার বন্দিশালায় আটকে নির্যাতন করে পরিবার থেকে ৪৩ লাখ টাকা আদায় করে দালাল চক্র। পরে যোগাযোগ বন্ধ করে দেয় মাফিয়া চক্র। সন্তানকে ফেরতে পেতে ভিটে মাটি বিক্রি করে মুক্তিপণ দিয়ে এখন অসহায় পরিবার। পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। বিয়ের ১২ বছরের মাথায় কোল জুড়ে আসে সন্তান, কিন্তু সেই আদরের একমাত্র ছেলে কোথায় আছে আর কেমন আছে জানে না মা মেরিনা বেগম। বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া, বাবাও বাকরুদ্ধ। মাদারীপুর সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের ইমদাদ খানের ছেলে আলবি খানকে সরাসরি বিমানে করে ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য ডাসার উপজেলার ধুলক গ্রামের রাতুল হাওলাদার। ২১ লাখ টাকায় চুক্তি হলে গত বছরের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করে আলভির পরিবার। ১৯ অক্টোবর আলভিকে আকাশপথে সৌদি আরব নিয়ে যায় রাতুল সহ দালাল চক্রের সদস্যরা। পরে সেখান থেকে তাকে লিবিয়ায় নিয়ে বন্দী করা হয়। নির্যাতন করে অডিও কলে পরিবার থেকে চাওয়া হয় মুক্তিপণ। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে টাকা সংগ্রহ করে ৪ নভেম্বর ২২ লাখ টাকা মুক্তিপণ দেয় ভুক্তভোগীর পরিবার। পরে আরও মুক্তিপণ চাওয়া হলে অস্বীকৃতি জানানো হয়। ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল থেকে আলবির সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দালাল চক্র। আমার আব্বা আমার বিয়ার ১২ বছর পরে আমার আল্লাহ ঢুক দিছে। আপনাদের কাছে আমার সন্তান চাই, আপনারা আমার সন্তান আইনা দিবেন। মাফিয়াকে ধরতে চাই, মাফিয়াকে শাস্তি চাই। আমার ভাগ্নে আজকে প্রায় ১৮-২০ দিন ধরে নিখোঁজ, তার আমরা সন্তান চাই। এটাই আমাদের কাছে, প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি। টাকা পয়সা অনেক হাতে নিছে, নেওয়ার পরে এখন আর টাকা পয়সা দিতে পারতাছি না, এখন আর যোগাযোগও নাই। এখন কোথায় আছে সন্ধান চাই। পুলিশ বলছে মানব পাচারের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই অভিযোগগুলো আছে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো তদন্তে কোনো ধরনের গাফিলতি আমরা রাখি না। আমরা সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। নিরুপায় হয়ে আলভির বাবা বাদী হয়ে ১৯ এপ্রিল রাতুল সহ ৬ জনের নামে মানব পাচার আইনে মামলা করেন। পরে গ্রেপ্তার হয় প্রধান অভিযুক্ত। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সীমান্তে ছবি তুলতে গিয়ে আটক ২ কিশোরকে ৮ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ। অসাবধানতাবশত পঞ্চগড় সদরের পাটশিরির সীমান্ত অতিক্রম করলে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছবি তুলতে যায় ইন্দ্র ও উদয়। অসাবধানবশত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ এর হাতে আটক হয় তারা। ঘটনা বুধবার সকালে পঞ্চগড়ের গরিনাবাড়ি পাটশিরি সীমান্ত এলাকায়। ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করায় তাদের ভারতের মরিচা ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ভিডিও করতে করতে আমরা ফাঁক দেখছে নাকি, ওই ফাঁকের মধ্যে রাস্তার মধ্যে উঠে গেছে। টিকটক করার জন্য ছবি করতেছে, আর ওই দিক থেকে বিএসএফ ওই রোড থেকে আসতেছে। তখন আমি ওকে বললাম যে বাবু আমি খুব চিৎকার করতেছি, বাবা আসো আসো, বাবা তোমাদেরকে মারে ফেলবে, আসো চলে আসো চলে আসো। ওরা ভুল করে ঢুকে পড়ছে, ওখানে ঢুকে পড়ার পর ওইভাবে নির্মমভাবে মারপিট করা হয়েছে। আমাদের তো মানে যে ভারত থেকে যারা বাংলাদেশ পার করে আমরা তো তাদেরকে খুব যত্ন করে সহকারে রাখি আমরা। ঘটনার পরেই বিএসএফ এর সঙ্গে যোগাযোগ শুরু করে বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হয়। বুধবার সন্ধ্যায় পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে যাচাই বাছাই শেষে ওই 2 কিশোরকে ছেড়ে দেয় বিএসএফ। আমাদের বিজিবি বাংলাদেশের যে কোম্পানি কমান্ডার মিরগড় এবং সিও সাহেবের সহযোগিতা, সিও সাহেব অত্যন্ত ভালো আন্তরিকতা দেখায়, ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে ফেরত দিয়ে দিল আর কি, সুস্থ শরীরে এবং ভালোভাবে ফেরত দিয়েছে। ইন্দ্র ও উদয় আটোরি উপজেলার রসিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থী। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সরকারের দেয়া বিনামূল্যের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। পেট ব্যথা, বমি ও চোখ মুখ জ্বালাপোড়া দেখা দেয় শিক্ষার্থীদের। কয়েকজন শিক্ষার্থীকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। এই ঘটনায় উদ্বেগ জানান শিক্ষক অভিভাবকরা। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বুধবার স্কুলে দেয়া বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ২০ শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জের শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে পেট ব্যথা ও বমি শুরু হয় ক্ষুদে শিক্ষার্থীদের। এ সময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ উঠেছে বিনামূল্যের খাবার নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত, তাই খাবারগুলো ফেলে দেওয়া হয়। কয়েকদিন ধরে একটু শক্ত আসছিল, আজকে প্রচন্ড পরিমাণে হাতে ধরতে গুঁড়া হয়ে যাচ্ছিল। খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, থামতে পারছিলাম না, গন্ধ লাগছে এবং হাতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। পাউরুটি খেয়ে পেট ব্যথা করছিল। অভিভাবকদের অভিযোগ, পরিকল্পিতভাবে বাসি রুটি সরবরাহ করা হচ্ছে শিক্ষার্থীদের। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষক ও অভিভাবকরা। অবশ্যই তাদের আইনের আওতাতে নিয়ে আসা হোক। কেন দিবে? সরকার তো দিচ্ছে ভালো জিনিস, আমরা কেন পাবো নিম্ন জিনিস? কেন পাবো আমরা? খাবার আছে নিম্নমানের খাবার আসলে সঠিক তদন্ত হওয়া উচিত, প্রয়োজন ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। যারা খাবার সরবরাহকারী সব দিচ্ছে তাদেরকে বলতে যাচ্ছি একের পর এক যে খাবারটার মানটা নিম্নমানের হচ্ছে, একটু তোমরা ব্যবস্থা করো। তো বলছে আমরাকে যেভাবে উপর মহল থেকে দিচ্ছে সেটাই আমরা দিচ্ছি, আমাদের করার কিছু নাই। প্রথমে একটা বাচ্চা যখন নিয়ে আসলো আমাকে দিল, আমি খেয়ে দেখলাম তো আমার গলা কেমন করতে লেগেছে, টক এবং বাসি খাবারের যে একটা এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্মর কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত কাজ শুরু হয়েছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসের। যারা এই ধরনের নিম্নমানের খাবার দিয়েছে, যদি এটা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রতিবেদন রিপোর্টটি পাঠিয়ে দেওয়া হবে। সদর উপজেলার 213টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম 41,138 শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিং এর খাবার সরবরাহ করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ডিজেল সংকটে ইরি বোরো ধানের ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সাতক্ষীরায়। রয়েছে কালবৈশাখী ঝড়ের আতঙ্ক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার উৎকণ্ঠায় দিন কাটছে কৃষকদের। যদিও বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে উল্লেখ করে কৃষি কর্মকর্তা জানালেন, তেল সংকট নিরসনের চেষ্টা চলছে। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, শস্য ভাণ্ডার খ্যাত সাতক্ষীরার 7 উপজেলায় ডিজেল সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে। চলতি মৌসুমে জেলায় 82,335 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। এর মধ্যে 51,537 হেক্টর জমিতে চলছে ডিজেল চালিত সেচ পাম্প। কিন্তু জ্বালানি সংকটের কারণে এসব পাম্প সচল রাখা কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত দামে তেল কিনেও ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ সময়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নিরুপায় কৃষক। সেই সঙ্গে রয়েছে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব। যেখানে যাচ্ছি সেখানে পাম্পে কয় তেল নেই, দোকানে গেলে বলে তেল নেই। আমরা পাম্পে গেলে তেল দেয় না, 200 টাকা 100 টাকার তেল দিতে মাঠের অবস্থা দেখতেছেন। তেল না পাওয়ার কারণে আমাদের জমিতে তো আমরা সেভাবে পানি দিতে পারছি না। ডিজি আইডি কার্ড, ফটোকপি সবাই বলছি যে দে যাও, দেখি তেলের লাইন করে, তা কিচ্ছু আসছে না। পানির ব্যবস্থা না হয় তো ধান ফলবে না, চিটি হয়ে যাবে। সরকারের কাছে আবেদন, আমাদের এই তেল সংকটের একটু যেন ব্যবস্থা করে দেয় অতি শিগগিরই। এই অবস্থায় জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের কৃষকরা যারা ডিজেল চালিত মেশিন আছে তাদের জন্য আমরা কিছু বিভাগ, যারা কৃষকের কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের প্রদানের মাধ্যমে আমরা কিন্তু এই তেলের ব্যবস্থা, ডিজেলের ব্যবস্থা করে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, ডিজেলের কারণে কৃষকদের কষ্ট হলেও সম্প্রতি বৃষ্টির ফলে ফলনে ক্ষতির সম্ভাবনা নেই। সরকার প্রচেষ্টা চালাচ্ছে, তেল সরবরাহের জন্য যথেষ্ট তাদের আন্তরিকতা রয়েছে এবং আমাদের প্রশাসনও এ ব্যাপারে কাজ করছে। আমরাও সবসময় তৎপর আছি। আশা করি আমাদের আমরা সাতক্ষীরাকে নির্বিঘ্নে উৎপাদন করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, সাতক্ষীরায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা এবার বেড়ে দাঁড়িয়েছে 82,735 হেক্টরে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,40,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। সরকারি নিষেধাজ্ঞায় বিদেশ থেকে পোনা খাবার সহ প্রয়োজনীয় উপকরণ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় খুলনা অঞ্চলে হঠাৎ করে থমকে গেছে সম্ভাবনাময় বেনামি চিংড়ি চাষ। অনুমোদন না থাকায় প্রস্তুত পুকুর খালি পড়ে আছে। ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় উৎপাদন ও রপ্তানি দুই ক্ষেত্রেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন।
খুলনার বটিয়াঘাটা উপজেলার এই পুকুরেই গত বছর হয়েছিল ভেনামি চিংড়ির সফল চাষ। সেই আশায় এবারও পুকুর প্রস্তুত, পানি প্রস্তুত, কিন্তু অনুমোদন না থাকায় শুরু হয়নি চাষ। ফলে পুরো ঘের এখন পরিণত হয়েছে এক নীরব অপেক্ষার প্রতীকে। 2 দফা পাইলট প্রকল্পের পর 2022 সালে বাণিজ্যিকভাবে চাষের অনুমোদন পায় ভেনামি চিংড়ি। সবশেষ অর্থবছরে অনুমতি নিয়ে এ অঞ্চলের 25টি প্রতিষ্ঠান 153 হেক্টর ঘেরে 144 মেট্রিক টন ভেনামি চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়। কিন্তু 2025 সালের শেষ দিকে হঠাৎ করেই পোনা, খাবার সহ প্রয়োজনীয় উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে থেমে যায় উৎপাদন। পুকুর প্রস্তুত থাকলেও অনুমতি না মেলায় আটকে গেছে বিনিয়োগ, বাড়ছে লোকসান আর অনিশ্চয়তা। আমাদেরকে অবশ্যই বাগদার পাশাপাশি ভেনামির গুরুত্ব দিতে হবে। আমি আগে যেরকম ফলাইছি এখনো ফলাতে পারবো, আমরা ক্ষতির থেকে রক্ষা পাবো। পোনা আমদানির, না ফিডে আমদানির কোনো কিছুই অনুমতি পাচ্ছে না। অনুমতি না পেলে আমরা কোনো কার্যক্রম বাস্তবায়িত করতে পারতেছি না। পারমিশন যদি সহজভাবে পাওয়া যেত তাই ইনশাল্লাহ আমরা এটা চাষ করতাম। এবছর কোথাও ভেনামি চিংড়ি চাষ না হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন এই চিংড়ির সরবরাহ কমে গেলে সরাসরি আঘাত পড়বে দেশের রফতানি আয়ে। প্রায় 4 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু আমাদের র মেটেরিয়ালস আমরা পাচ্ছি মাত্র 30,000 মেট্রিক টন। এদিকে চাষিদের দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় অনুমোদনের বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সরকারের সঙ্গে এটা আলোচনা করে দ্রুত এই ধরনের রেস্ট্রিকশন প্রত্যাহার করে আবার নতুন করে চাষিরা যাতে চাষ করতে পারে এবং পিএল উৎপাদনের কার্যক্রম শুরু করতে পারে সে ধরনের বিষয়ে চেষ্টা চলছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় চলতি অর্থবছরে গলদা, বাগদা, হরিণা, ভেনামি সহ সব মিলিয়ে 2,16,000 হেক্টর ঘেরে 52,500 মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাগদা বা গলদায় যেখানে হেক্টর প্রতি মৌসুমে উৎপাদন সর্বোচ্চ 8 টন, সেখানে ভেনামিতে উৎপাদন হতে পারে 30 টন পর্যন্ত। উচ্চ ফলনশীল এই জাত নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। দ্রুত সমাধান করা গেলে এ খাতে বাড়বে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি আয়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দৃশ্যমান হতে শুরু করেছে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরের কার্যক্রম। শুরু হয়েছে কারখানা নির্মাণ ও পণ্য উৎপাদন। এতে বাড়ছে আঞ্চলিক কর্মসংস্থানের সুযোগ। শিগগিরই প্লট বরাদ্দ শেষ করতে চায় বিসিক। তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। 2021 সালের জুনে চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামে 25.12 একর জমির ওপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। ব্যয় হয় 41,92,48,000 টাকা, যেখানে 5 ক্যাটাগরিতে 78টি প্লট রয়েছে। প্রথম ধাপের প্লট বরাদ্দ শুরু হয় 2022 সালের 16 ফেব্রুয়ারি। এরই মধ্যে 36 জন উদ্যোক্তা কিনেছেন 43টি প্লট। প্রতি শতক প্লটের দাম ধরা হয়েছে 2,10,000 টাকা। যদি ফ্যাক্টরিগুলো সব চালু হয় তাহলে মানুষের একটা কর্মসংস্থান হবে, আমাদের দেশের উন্নতি হবে। আমাদের চুয়াডাঙ্গায় বিসিক শিল্পনগরী যদি এইভাবে উন্নয়ন হতে থাকে তাহলে ইনশাল্লাহ এলাকার কর্মসংস্থানও ভালো হবে। সরকার ভালোভাবে একটু নজর দেয় তাহলে মোটামুটি অনেক বেকারত্ব দূর হবে। বাংলাদেশের চারি সাইডেই কিন্তু এখন চুয়াডাঙ্গা থেকে অনেক সুন্দর ব্যবস্থা যোগাযোগের। সেই দিক থেকে চিন্তা করে আমরা এখানে একটা প্রতিষ্ঠান দিতে চাচ্ছি। বিসিক কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে যে যদি তারা একটু সহজ এতে লোন বা আরো একটু সুযোগ সুবিধা দেয়। শিল্প কারখানা গড়ে ওঠার মাধ্যমে যেমন বাড়ছে নতুন কর্মসংস্থানের সুযোগ, তেমনি গতিশীল হচ্ছে স্থানীয় অর্থনীতি। ভৌগোলিক দিক থেকে চুয়াডাঙ্গায় ব্যবসা করার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ শিল্পনগরীতে, চুয়াডাঙ্গা শিল্পনগরীতে বিদ্যমান এবং ব্যবসায়ীদের যত রকমের সুযোগ সুবিধা আছে সবগুলোর বিষয়ে আমরা সহযোগিতা করি এবং তাদের যেন ব্যবসা নিরাপদে করতে পারে এবং নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়ে আমি জানামাত্র পদক্ষেপ গ্রহণ করি। শিল্পায়নের সব সুবিধা থাকায় দ্রুতই বাকি প্লটগুলো উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে মনে করেন বিসিক কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নির্ধারিত সময়ে শেষ হয়নি বাগেরহাট পানগুছি নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। 24টির মধ্যে 2টি প্যাকেজের মাত্র 19% করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র বাতিল করে 9 কোটি টাকা জরিমানা করে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে প্রকল্পের কাজ শেষ না হয় ক্ষুব্ধ এলাকাবাসী। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। নেই বেড়িবাঁধ, তীব্র স্রোতে ভাঙছে তীর।
দীর্ঘদিন ধরে বাগেরহাটের মোড়লগঞ্জের পানগছি নদীর ভাঙনে দিশেহারা তীরবর্তী এলাকার বাসিন্দারা। সমস্যা সমাধানে 2023 সালের 24টি প্যাকেজে তীর রক্ষার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ওই বছরের নভেম্বরে শুরু হয়ে 2025 সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2টি প্যাকেজের মাত্র 19% কাজ করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দরপত্র বাতিল করে 9 কোটি টাকা জরিমানা করে চিঠি দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ না হয় ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিকাদার পালাই যাওয়ার পরে কোনো কাজ গোছ হয় না এভাবে, আর এইটা ঝুঁকিপূর্ণ ঘাট, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। কিছু বস্তা ফেলাইছে জায়গা, আর যে আপনার দিতে আছে না, ব্লক দিতে আছে না, সামান্য কয়েকটা বস্তা ফেলে এরা চলে গেছে। এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনে বন্যার সিজন, আমরা বাদ মুখে পড়ছি, আমরা আতঙ্কে। তবে বন্ধ হয়ে যাওয়া কাজের পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই আমরা 2টি প্যাকেজের চুক্তি বাতিল করেছি এবং তার থেকে যতটুকু জরিমানা আমাদের আদায় করা প্রয়োজন আমরা আদায় করতে চেষ্টা করছি। নতুন করে এই অবশিষ্ট কাজের আমরা দরপত্র আহ্বান করে পুনরায় ঠিকাদার নিয়োগ করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পানগুছি নদীর তীর রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 659 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। সাগরে 58 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় বেড়েছে হিমায়িত সামুদ্রিক মাছের দাম। বিস্তারিত জানাতে বাগেরহাট কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী আলী আকবর টুটু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাগেরহাটের একমাত্র সামুদ্রিক মাছের হাট, পাইকারি হাট এই কেবি মাছ বাজার বাগেরহাট শহরের এবং ভৈরব নদীর পাশে। সকাল থেকেই কিন্তু এই হাটে জমজমাট হয় বেচা কেনা, এবং আজ ভোর 6টা থেকেই আসলে বেচা কেনা শুরু হয়েছে। তবে আমরা দেখেছি যে এখানে যে সামুদ্রিক মাছ ধরা নিষিদ্ধ থাকার পরেও হিমায়িত মাছের কদর বেড়েছে এই হাটে। আমরা যদি বলি যে এখানে বিভিন্ন প্রজাতির যে হিমায়িত মাছ এখানে নিয়ে আসে এবং সেখান থেকে এখানে বিক্রি হয়। প্রতিটা প্যাকেট যাতে প্রতিটি মাছ এখানে রয়েছে কলম্বো চেলা, ইলশা চেলা, পোমা, লইটা, ট্যাংরা, ঢেলা চেলা সহ বিভিন্ন প্রজাতির কিন্তু মাছ এই হাটে আসলে বেচা বিক্রি হয়। তবে 58 দিন যে সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে মাছের আসলে সংকট দেখা দিয়েছে, যার ফলে এই মাছ এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে সীমায়িত মাছেরও একটু দামও আসলে বেড়েছে, যার ফলে প্রতি কেজি প্রায় 50 থেকে 60 টাকা পার কেজিতে আসলে মাছের দাম বেড়েছে। এর ফলে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে এই যে মাছ এখানে যে বিক্রি হয়, এখানে পাইকাররা যেভাবে প্রতিদিন আসেন আজকে একটু কম রয়েছেন। এখানে তারা বলছেন যে একদিকে যেন তেলের দাম বৃদ্ধি এবং সংকট থাকার কারণে পরিবহন খরচও বেড়েছে, পাশাপাশি যে এখানকার যে মাছের দাম এখানে বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে তারা হিমশিম খাচ্ছে। তারা বলছেন যে আসলে সাগরে মাছের দাম, সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে হিমায়িত মাছের দাম আসলে বেড়েছে। এ কারণে আসলে অনেক ক্রেতারা যারা এখানে আছেন, পাইকাররা আছেন, তারা কিন্তু এখানে আসছেন না এবং কম আজকে আমরা লক্ষ্য করেছি। তবে তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছে। বাগেরহাটের আসলে প্রতিটি এলাকার মানুষ কিন্তু এখানে মাছ ক্রয় করে পাইকার এখান থেকে গ্রামগঞ্জে নিয়ে যান এবং তারা কিন্তু বাজারে বিক্রি করেন, যার ফলে কিন্তু এখানে কিন্তু কাছাকাছি যারা রয়েছেন তারা কিন্তু মাছ ক্রয় করছেন এবং তারা কিন্তু এখান থেকে মাছ ক্রয় করে শহরের আশেপাশে এবং গ্রাম এর মফস্বল এলাকায় তারা কিন্তু বিক্রি করছেন। তবে এই মাছের হাটটি এক সময় যে জৌলাট ছিল, সেই জৌলাট আসলে কয়েকদিনের জন্য কমে গেছেন, এমনটাই কিন্তু আসলে বলছেন এখানকার যারা পাইকাররা রয়েছেন এবং এখানে যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই সংকট আসলে কাটিয়ে ওঠা আসলে দুঃসাধ্য, কারণ এই হাটটি একমাত্র যে সাগরের মাছের উপরে নির্ভর করে। কিন্তু সে হাটটা আমরা আজকে ব্যতিক্রম একটু দেখেছি যে এখানে দেশীয় মাছ আসলে বিক্রি হচ্ছে। এখানে আমরা দেখেছি তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস, এখানকার বোয়াল মাছ সহ এবং বিভিন্ন প্রজাতির মাছ যে রয়েছে। এর ফলে কিন্তু আসলে তারা কিন্তু আসলে দুশ্চিন্তায় পড়েছেন। তবে মাছের দাম একটু বৃদ্ধি হওয়ার কারণে এখানকার মানুষের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে এবং ব্যবসায়ী এবং যারা লেবার শ্রেণী রয়েছে সব শ্রেণীর মানুষের মধ্যে এই উপকূলীয় জেলায়। এবং এখানে আমরা দেখেছি যে নোঙ্গর করে রয়েছেন যে বেশ কিছু ট্রলার রয়েছে সাগরমুখী বন্ধ থাকার কারণে। এই ছিল আমার কাছে বাগেরহাটের কেবি মাছ বাজার থেকে সবশেষ। দর্শক, বাগেরহাট কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে হিমায়িত সামুদ্রিক মাছের দাম নিয়ে সর্বশেষ তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী। ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান নিয়ে উঠেছে প্রশ্ন। শহর জুড়ে রাস্তাঘাটের বেহাল দশা, নেই পর্যাপ্ত ড্রেন বা সড়কবাতি। এতে
পৌরবাসীর ভোগান্তি যেন নিত্যদিনের। কর দিয়েও সেবা না পেয়ে ক্ষোভ বাসিন্দাদের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2002 সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরসভা। 12.5 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ড্রেন রয়েছে মাত্র 2 কিলোমিটার। 1000-এর বেশি সড়ক বাতির প্রয়োজন হলেও রয়েছে মাত্র 100টি। দীর্ঘদিন সংস্কার না হয় ভেঙে পড়েছে অধিকাংশ রাস্তা, সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুলতার কারণে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কবাতি না থাকায় রাত হলেই অন্ধকারে চলাচল করতে হয় বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পাওয়া যায় না পর্যাপ্ত সুপেয় পানি। সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ সহ নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি বাসিন্দাদের। ড্রেনেজ ব্যবস্থা যে আশেপাশে যে নোংরাগুলো আছে এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু নজর দেওয়াটা মনে হয় বেশি দরকার। লাইটিং এর ব্যবস্থা নেই, রাস্তাঘাট নোংরা। এই রাস্তা দিয়ে যাই গেলে আরেক রাস্তায় ভালো রাস্তায় যেতে হলে অনেক সময় ঘুরে ফিরে যেতে হয়। লাইট গুলো পড়লে লাইটগুলো ঠিক করে দিলে ভালো হইতো বেশি। কোনো ড্রেন ঠিক নাই, কোনো কিছু ইয়ার নেই। পৌরতে এক কথায় কোনো সুবিধাই আমরা পাই না। পৌর আমাদের এখানে চলেই না। আমরা যে পৌরসভায় বাস করি এটা বোঝা যায় না, মনে হয় যে ইউনিয়নে এসে ভালো সেবা দেয়। এই রাস্তাটায় প্রচুর লোকজন চলাচল করে, এখান থেকে হসপিটাল থেকে ওই ডাকবাংলা পর্যন্ত। পৌর কর্তৃপক্ষ বলছে উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। পাশ হলেই ধীরে ধীরে বাড়বে সেবার মান। আমরা যে সকল প্রস্তাবসমূহ পাঠিয়েছি আমরা সেগুলোকে নিয়মিত মনিটর করতেছি যেন দ্রুত আমরা এগুলো এখানের জন্য বাস্তবায়ন করতে পারি, এবং ড্রেন সমূহের যে প্রস্তাবগুলো পাঠিয়েছি সেগুলোও আমরা চেষ্টা করতেছি দ্রুত যেন বাস্তবায়ন করতে পারি। এছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আমরা নিয়মিত পরিচালনা করে যাচ্ছি। আশা করি আমরা একটা সুন্দর হরিণাকুণ্ড পৌরসভাকে সামনে দেখতে পাবো। 2002 সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় 2022 সালে। বর্তমানে পৌরসভার বাসিন্দা রয়েছে প্রায় 30,000। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। যশোরের 900 গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা সহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, ভোরে সদর উপজেলার নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় ভারতের মুম্বাইয়ের বাসিন্দা ওয়াজিদ আলীকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ। আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে ওয়াজিদ জড়িত বলে ধারণা বিজিবির। 20 এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান। সেখান থেকে ঢাকা হয়ে যাচ্ছিলেন সাতক্ষীরা। পরিকল্পনা ছিল ভোমরা স্থলবন্দর দিয়ে তার ভারতে প্রবেশের। 2 বছর আগে ভেঙে যাওয়া সেতুর ওপর বাঁশের সাঁকো দিয়েও শেষ রক্ষা হলো না সাতক্ষীরার মরিচাপ নদীর 2 পারের মানুষের। বন্ধ হয়ে গেছে কালীগঞ্জ আশাগুনি উপজেলার মানুষের সরাসরি যাতায়াত। বিকল্প পথে যাতায়াতে গুনতে হচ্ছে বেশি খরচ ও সময়। এ অবস্থায় সেতু নির্মাণে বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছে স্থানীয় সরকার অধিদপ্তর। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও সাগর হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2016-17 অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুরিয়া গ্রামের মাঝে মরিচচাপ নদীর ওপর কংক্রিটের সেতু নির্মাণ করা হয়। 2022 সালে নদী খনন করা হলে ভেঙে পড়ে স্থাপনাটি। সে সময় সাময়িক পারাপার ব্যবস্থা সচল রাখতে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়, কিন্তু স্রোতের তোড়ে গত 17 এপ্রিল সেটিও ভেঙে নদী গর্ভে বিলীন হয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আশাশুনি ও কালীগঞ্জ 2টি উপজেলার সরাসরি যোগাযোগ। এখান থেকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, কিন্তু তারা এই ব্রিজটা ভাঙার কারণে তারা যেতে পারছে না। আমরা চলাফেরা করতে পারতেছি না, আমাদের খুব অসুবিধা হচ্ছে। এখান থেকে প্রায় 3-4 হাজার মানুষ দিন চলাচল করে, সকল মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটতেছে। আমরা দ্রুত এই ব্রিজটা সংস্কার চাই। বরাদ্দ পেলে নতুন সেতু নির্মাণে 6 মাস সময় লাগতে পারে বলে জানায় স্থানীয় সরকার অধিদপ্তর। আমরা তালিকা আজ থেকে আরো 7 মাস আগে পাঠিয়েছি। প্রক্রিয়াধীন যেহেতু আছে, স্বাভাবিকভাবে হলে অন্তত 6 মাস লাগবে। প্রতিদিন বুধহাটা ও সবুনালী ইউনিয়নের অন্তত 10 গ্রামের মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করত। সময় সংবাদ, সাতক্ষীরা। দখল দূষণে মৃতপ্রায় মোংলার ঠাকুরানী খাল। যত্রতত্র ময়লা আবর্জনায় ফেলার কারণে জলাবদ্ধতায় বিপর্যস্ত পৌরবাসী। খুব শিগগিরই পুনর্খনন করে ঠাকুরানী খালের পুরনো জৌলুস ফিরিয়ে আনার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের।
মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র ময়লা আর আবর্জনায় ভরা, দেখে বোঝার উপায় নেই এটি খাল। স্থানীয়রা জানান, দখল দূষণে জরাজীর্ণ বাগেরহাটের মংলার ঠাকুরানী খাল 40 থেকে 50 জন প্রভাবশালী দুই পাড় দখল করে অবৈধভাবে দোকানপাট, বহুতল ভবন ও কাঁচা পাকা ঘর নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ময়লা আবর্জনা ফেলায় জলাবদ্ধতা আর মশার উপদ্রবে দুর্বিষহ জীবন। খালটি দখলমুক্ত ও পুনঃখননের এলাকাবাসী দাবি জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। খালকে এমন ভাবে দখল করছে যেটা আপনার মনে করেন তারা পাকা ভবন করে ফেলছে। কারোর যে আপনি কেটে তারপরে সেখান থেকে আবার সেটাকে পুনর্খনন করা যাবে এরকম কোনো সুযোগ তারা রাখে নাই। দখল হয়ে গেছে, কাঁচরা মাছরা ফালাই বুঝে গেছে। দ্বিতীয় কথা, এই খালে এখন পাঁচটা ওঠা যায় না, গন্ধর ঠেলায়। এখানে বাড়িওয়ালারা আছেন, অনেক ব্যবসায়িকরা আছেন যারা দখল করে বসে আছেন, যার কারণে এই ময়লা আবর্জনাগুলো এখান থেকে যেতে পারেন না। পারি না পানি সরাইতে পারি না, বর্ষার সময় আমরা ডুবে মরি। বর্ষার সময় কোনো রকমের কোনো কিছু করা যাচ্ছে না, সব আমাদের ঘরে পানি উঠে যাচ্ছে। এখনই খনন না করা হয় তাহলে আগামী দিনে পৌরবাসীর জন্য মহা দুর্যোগে পরিণত হবে। বৃষ্টির সময় তো মানুষ টেকতেই পারে না, অনেক বাড়ি ঘরে পানি উঠে যায়, এই খাল থেকে পানি বেরোতে পারে না, সুইচ গেট বন্ধ করে দেয়, মানে বিধি কিস্তি অবস্থা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসন ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। এখানে কিছু জিনিসের ডিমার্কেশনের ব্যাপার আছে, আর যেহেতু কিছু দখল হয়েছে তারপরে প্রতিরক্ষিত জায়গাটাকে অনেকে দাবি করতেছে, তো সেইগুলো নিয়ে নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব আমরা চাই সফলভাবে এটাকে সম্পন্ন করতে, যাতে এই মোংলা পৌরসভার যে পানির যে প্রবাহ, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা বা অন্য এটার সঙ্গে যুক্ত, চেষ্টা করবো আমরা খুব দ্রুত সম্পর্কে করা। মংলা ঘোষিয়াখালী চ্যানেল পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। সময় সংবাদ, মংলা। অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে বিভিন্ন জেলায় পাম মালিককে জরিমানা করা হয়েছে। মানিকগঞ্জ পৌরসভার হিজুলি ও সদর উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় 140 লিটার পেট্রোল মজুদের দায়ে রিশাদ এন্টারপ্রাইজ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে মিলন এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়। অন্যদিকে শেরপুরে অবৈধভাবে পাচারকালে 850 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জরিমানা করা হয় মেসাস বাবর ফিলিং স্টেশনকে। আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় জড়িত 2 ব্যক্তিকে। দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া মোটর সাইকেলে 1500 লিটার পেট্রোল বিক্রির অভিযোগে সাধনা ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসনে অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। তিনি ওই গ্রামে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে 21 এপ্রিল সকালে কবির খাঁ নামে ফরিদপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। এতে আহত হন 5 পুলিশ সদস্য। হামলার এক পর্যায়ে ছিনিয়ে নেওয়া হয় ওই আসামিকে। চট্টগ্রামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাতে পাথরঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে একটি আবাসিক ভবনে 5ম তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন 6ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভোরের সময় আরও থাকছে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট যুদ্ধ। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জামালপুরে পাচারকালে 15 টন সরকারি চাল সহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব। এ সময় চালক শামসুল ইসলামকে আটক করা হয়। জামালপুর শেরপুর সড়কের ব্রিজের দক্ষিণ পাশে ছনকান্ডা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামালপুর থেকে শেরপুর গ্রামে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে সরকারি চাল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে সৌদি প্রবাসীর কাছ থেকে 17 লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। রূপগঞ্জে উপজেলার সাউঘাট এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হিমু আক্তার জানান, পুলিশ পরিচয়ে 5 জনের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে, পরে অস্ত্রের মুখে জিম্মি করে এরপর তাদের কাছ থেকে 6 ভরি স্বর্ণালংকার, 4000 সৌদি রিয়াল ও 3টি মোবাইল ফোন সহ নগদ টাকা লুট করে নেয়। এ সময় হামলায় তিনি ও তার ভাই আহত হন। পরে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, ভয়ভীতি দেখিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কোনো সময়সীমা বেঁধে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা জানায়, আটককৃত জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট। আইআরজিসির দাবি, জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম অচল করে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। চলমান নৌ অবরোধ ও মার্কিন হুমকির কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সমুদ্রপথে এই অবরোধই শান্তি আলোচনার পথে প্রধান বাধা। পেজেশকিয়ান সাফ জানান, হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া অসম্ভব। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা প্রতিটি রাজনৈতিক ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের অনুরোধে সামরিক হামলা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন, তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি তিনি। The president has not set a firm deadline to receive an Iranian proposal, unlike some of the reporting I've seen today. Ultimately, the timeline will be dictated by the commander-in-chief and the president of the United States. অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটে পড়া 10টি দেশের বিশেষ অনুরোধে ইরান ও রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞায় 30 দিনের সাময়িক ছাড় দেওয়ার কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক সক্ষমতা প্রদর্শনে জনসমক্ষে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র দেখতে ভিড় করে সরকার সমর্থকরা। সমাবেশে অংশ নেয়ারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। যুদ্ধবিরতির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে জনসমক্ষে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহ 4 প্রদর্শন করেছে ইরান, যা দেখতে তেহরানের বানাক ও এনগেলাব স্কোয়ারে জাতীয় পতাকা হাতে মানুষের ঢল দেখা যায়। জনতার উপস্থিতি আর উচ্ছ্বাসে এটি পরিণত হয় এক ধরনের রাজনৈতিক সামরিক প্রদর্শনীতে। খোররাম শাহ 4 ইরানের উন্নত মাঝারি থেকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটি। প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র 1 টনেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহন করতে পারে বলে জানা গেছে। এ ধরনের বড় ও শক্তিশালী ওয়ারহেড ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশে অংশ নেওয়া সমর্থকেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। প্রদর্শিত ক্ষেপণাস্ত্রটি কদর শ্রেণীর বলে ধারণা করা হচ্ছে, যা ক্লাস্টার মিউনিশন ছড়াতে সক্ষম। ইরান আগের সংঘাতে এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলেও উল্লেখ করা হয়, যা এই প্রদর্শনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা না করে চালানো ইসরায়েলি হামলায় রক্ত ঝরেছে আরও 5 ফিলিস্তিনির। হামলার পাশাপাশি গাজায় ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী অন্তত 25 জনকে অপহরণ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। এদিকে হামাস নতুন করে নিজেদের শক্তি সঞ্চয় করেছে বলে সতর্কবার্তা দিয়েছে খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা।
গেল বছর অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি গাজায় কেবল নামেই সীমাবদ্ধ রয়েছে। স্থানীয় সময় বুধবার উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে ফিলিস্তিনির। জাবালিয়া থেকে শুরু করে গাজার খান ইউনিস সবখানেই প্রতিদিন চলছে ভারী গোলাবর্ষণ। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি চলাকালেই গত কয়েক মাসে 786 জন ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে। গাজায় এখন নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ইসরায়েল সমর্থিত সশস্ত্র অপরাধী চক্র। উপত্যকার জেইতুন এলাকায় এমন একটি সশস্ত্র গ্যাং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে গণমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, ইসরায়েলি ড্রোন ও সামরিক বাহিনীর সহায়তায় এসব গ্যাং সাধারণ মানুষকে জিম্মি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো সাধারণ জনতাকে নিয়ে সুরক্ষা কমিটি গঠনের আহ্বান জানাচ্ছে। এদিকে ফিলিস্তিনি নারী বন্দীদের ওপর ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে এক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। বর্তমানে ইসরায়েলের দামুন কারাগারে অন্তত 90 জন নারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের খাবার ও চিকিৎসায় অবহেলার পাশাপাশি নগ্ন করে তল্লাশি এবং নিঃসঙ্গ কারাবাসের মতো নিপীড়ন চালানো হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 700 নারীকে আটক করা হয়েছে, যার কোনো স্পষ্ট হিসাব ইসরায়েল দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নেতানিয়াহু সরকারকে সতর্ক করে এক গোপন নথি পাঠিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তাদের দাবি, ইরান লেবানন যুদ্ধের দিকে ওয়াশিংটন তেল আবিবের নজর থাকার সুযোগে গাজায় নতুন করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে হামাস। সংগঠনটি ধীরে ধীরে তাদের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। জাপোরিঝিয়ায় রুশ ড্রোনের আঘাতে এক রেল কর্মী নিহত হয়েছেন। হামলায় ওডেসায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো। অন্যদিকে রুশ ভূখণ্ডে কিয়েভের পাল্টা ড্রোন হামলায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধের এমন পরিস্থিতির মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য তুরস্ককে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এদিকে ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ পুনরায় শুরু হয় কিয়েভকে $90 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছে ইউ। ইউক্রেনের ওডেসা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর অবকাঠামো ও রেল যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সময় বুধবার চালানো এই হামলায় ওডেসা ও জাপোরিঝিয়া অঞ্চলে হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের পাশ দিয়ে রুশ ক্ষেপণাস্ত্র উড্ডয়ন করায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। জবাবে ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে রাশিয়ার সিরজান শহরে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে একটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে নারী শিশুসহ কয়েকজন হতাহত হয়। রাশিয়ার অভিযোগ, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। চলমান যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিকা জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করতে তুরস্ককে অনুরোধ জানানো হয়েছে। বেলারুশ বা রাশিয়া বাদে যে কোনো নিরপেক্ষ দেশে এই আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে। তবে ক্রেমলিন এর আগে কেবল মস্কোতেই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিল, যা জেলেনস্কি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন। ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ায় ইইউর €90 বিলিয়ন ঋণ পাওয়ার পথ পরিষ্কার হয়েছে কিয়েভের জন্য। বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইইউর 27টি সদস্য রাষ্ট্র এই ঋণের বিষয়ে একমত হয়েছে। হাঙ্গেরিয়ান তেল সংস্থা MOL নিশ্চিত করেছে, পাইপলাইন দিয়ে তেল সরবরাহ শুরু হয়েছে, যা বৃহস্পতিবারের মধ্যেই গন্তব্যে পৌঁছাবে। এই অর্থ ইউক্রেনের আগামী 2 বছরের প্রতিরক্ষা ও বাজেট ঘাটতি মেটাতে ব্যয় করা হবে। এর আগে রাশিয়ার তেল সরবরাহের পাইপলাইন নিয়ে দ্বন্দ্বের হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই ঋণে ভেটো দিয়েছিল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্যে একদিকে যখন ভোট হচ্ছে, ঠিক অন্যদিকে চলছে দ্বিতীয় দফায় ভোটের প্রচারণাও। আর সেই প্রচারণাতেই উঠে আসছে নির্বাচন কমিশনের কঠোর নিরাপত্তার বন্দোবস্ত থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রসঙ্গ। বিজেপি তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ভোটের বাংলায় উত্তাপ আরও বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 3.5 কোটি ভোটার, প্রায় 1475 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ 16 জেলায় ভোট।
তবে সবার নজর মুর্শিদাবাদের দিকে। সংখ্যালঘু অধ্যুষিত জেলাটিতে এবার ভোটার তালিকায় চলতি এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যালঘু মানুষের নাম বাদ পড়েছে। শুধু তাই নয়, বাকি সব জেলার চেয়েও নজিরবিহীন নিরাপত্তা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। প্রায় 350 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন ছাড়াও জেলাটিতে ভোটের নিরাপত্তায় রয়েছেন রাজ্য পুলিশের সদস্যরাও। কমিশনের দাবি, প্রায় 41,000 ভোট কেন্দ্রের মধ্যে 7,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেখানে অতিরিক্ত বাহিনী ভোটের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে রয়েছে নজরদারি ক্যামেরা। এর আগের ভোটগুলোতে শুধু ক্যামেরা ছিল, এবার ক্যামেরার সঙ্গে কমিশন দপ্তর থেকে মনিটর করা হবে কেন্দ্রের ভেতরের শব্দ, কথাবার্তাও। এদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ 14 জেলার 142 আসনের ভোট হবে 29 এপ্রিল। কেন্দ্রের শাসক বিজেপি, রাজ্যের শাসক তৃণমূলের নজর এখন এই আসনগুলোর দিকেই। বুধবার নির্বাচনী প্রচারে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ দাবি করেন তৃণমূল 1000 কোটি টাকার বেশি দুর্নীতি করেছে। 4 মে বিদায় হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দুর্নীতির টাকাও ফেরত নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা ছাড়েননি তৃণমূল নেত্রীও। ভোটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোট কেন্দ্রে ছাপ্পা ভোট দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা নিয়ে যাবে বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। भाइयों बहनों, 4 मई को सुबह काउंटिंग चालू होगी। 8 बजे बैलेट बॉक्स खुलना शुरू होगा। 9 बजे पहला राउंड, 10 बजे दूसरा राउंड, 1 बजे काउंटिंग समाप्त और बीबी दीदी टाटा गुड बाय। একটা করে ভোট দেবেন আর বলবেন দিলাম গেথে। খেলা তো হবেই, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। বাংলাকে আমরা লঙ্কা কাণ্ড করে আগুন লাগাতে দেব না। মাথা ঠান্ডা করে চলবেন, ভোটটা দিতে হবে মাথায় রাখবেন। ইভিএম মেশিন খারাপ করে দেবে আপনাদের এলাকায়, একটু অপেক্ষা করবেন। অনেক লাইন জীবনে দিয়েছেন, নতুন মেশিন না আসা পর্যন্ত দেবেন না, তা নাহলে চিপ ঢুকিয়ে দেবে। 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফল প্রকাশ হবে 4 মে। সেদিন পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি রাজ্যের ফলও প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শিলিগুড়ি আদালত। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। যদিও এর আগে নির্বাচন কমিশন গ্রেফতারি পরোয়ানার খবরকে ভুয়া বলে দাবি করে। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার পর শ্রীজাত তার ফেসবুকে 12 লাইনের একটি কবিতা প্রকাশ করেন। কবিতার শেষ 2 লাইনের শব্দচয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করে হিন্দুদের পবিত্র প্রতীক ত্রিশূল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন কবি শ্রীজাত। এরপর অর্ণব সরকার নামের এক কলেজ ছাত্র শিলিগুড়ি থানায় শ্রীজাতের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে লিখিত অভিযোগ করেন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আবু নাসের শামীম নামের এক প্রবাসী বাংলাদেশি। শামীম নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলা চালানো হয়। নিহত শামীম নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা এবং দক্ষিণ আফ্রিকায় পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাজার করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকার সময় ওত পেতে থাকা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল পরিদর্শন করে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক সময়ে জোহান্সবার্গে 3 বাংলাদেশি নিহতের ঘটনায় কমিউনিটিতে নেমে এসেছে শোক ও উদ্বেগ। অর্থ পাচারের দায়ে অভিযুক্তের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান্ত গুরুং।
সম্প্রতি দীপক ভট্ট নামের এক ব্যবসায়ীর সঙ্গে গুরুংয়ের বিনিয়োগ ও শেয়ার নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে সুরুং জানায়, নৈতিকতার স্বার্থে এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতেই তিনি ইস্তফা দিয়েছেন। সদ্য পদত্যাগে এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শেয়ার সহ তার বিভিন্ন বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে সেটিকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন বর্তমান সরকারে এটি দ্বিতীয় কোনো মন্ত্রীর পদত্যাগ। এর আগে গত 9 এপ্রিল পদের অপব্যবহার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদত্যাগ নেপালের বর্তমান সরকারের স্বচ্ছতা রক্ষার লড়াইয়ে নতুন এক মাত্রা যোগ করেছে। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী শন টেইট। নাহিদ রানার ওপর পূর্ণ আস্থা পেস বোলিং কোচের। সংযুক্ত আরব আমিরাতের বাজারে বাড়ছে বাংলাদেশি কাঁচা শাকসবজি ও মাছের চাহিদা। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা কিছুটা কাটিয়ে ওঠার পর দেশটির বিভিন্ন বাজারে আবারও দেখা যাচ্ছে দেশীয় শাকসবজির রমরমা উপস্থিতি। বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ শাকসবজি আমদানি করছেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। বিদেশের মাটিতে দেশীয় শাকসবজি চড়া দামেও কিনতে আগ্রহী হয়ে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের বিভিন্ন সুপারমার্কেটে এখন প্রতিদিনেই চোখে পড়ছে এমন দৃশ্য। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে কিছুদিন বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশি শাকসবজির বাজারে সাময়িক ঘাটতি দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাজারে ফিরেছে সরবরাহ ও স্থিতিশীলতা। কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য একটু স্লো ছিল, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিছুদিন পরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে যে পরিস্থিতি এটা কভার করতে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে গেলে আমরা অনেক তাড়াতাড়ি কভার করব। রান্না করতে অনেক পছন্দ করি, এর জন্য আমার কেনাকাটা অনেক করা হয়। আর এখানে আসার পর আমি যা দেখলাম, এখানে এভরিথিং ফ্রেশ পাওয়া যায়। কচুলতি আছে, কচু আছে, ভেন্ডি আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, এরকম অনেক শাকসবজি আছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা সম্প্রসারণ শুরু করেছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে মজুত করেছেন বাংলাদেশি পণ্য। মাছ, মাংস, কাঁচা শাকসবজির পাশাপাশি গার্মেন্টস পণ্য, বিভিন্ন ধরনের মশলা এবং ফুড আইটেম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট আছে, অনেক মাল আসতেছে বাংলাদেশ থেকে, সবজি অ্যাভেলেবেল। এমনকি এখন নতুন ফল মূলের মধ্যে কাঁঠালও চালু শুরু করে দিছি আমরা। করলা, মরিচ, একদম সব সবজি এখন আসতেছে বাংলাদেশ থেকে। আমিরাতের সুপারমার্কেটগুলোতে দেশি পণ্য কিনতে বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের দাবি, সরাসরি জাহাজযোগে পরিবহন ব্যবস্থা চালু করা গেলে আমিরাতের বাজারে বাংলাদেশি কাঁচা পণ্যের চাহিদা আরও বাড়বে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। প্রবাসীদের জন্য সিভিল আইডি ও ভিসা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে কুয়েত। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে যারা কুয়েতের বাইরে আটকা পড়েছেন তাদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রিক লিভ পারমিট চালু করা হয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের প্রবেশাধিকার না দিয়ে পুনরায় আবেদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ শুরুর জেরে বিপাকে পড়েন কুয়েতের বাইরে থাকা দেশটির বৈধ সিভিল আইডিধারীরা। 28 ফেব্রুয়ারির পর কুয়েতে ফিরতে পারছিলেন না অনেকে। তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এসব প্রবাসীদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। যারা নতুন করে কুয়েতের কোম্পানির ভিসা খরিদ করেছে যুদ্ধের কারণে, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন বলা যায় না এটা ভবিষ্যৎ কি, হয়তো টাকা মারিয়ে দিতে পারে, হয়তো বা কোনো ব্যবস্থা হতেও পারে সরকারের পক্ষ থেকে। যদি না সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না করে তাহলে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। অন্যদিকে নতুন এন্ট্রি ভিসাধারীদের জন্য নিয়মে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গৃহকর্মী, সাধারণ শ্রমিক কিংবা ফ্যামিলি ভিসায় যারা নতুন ভিসা পেয়েছেন কিন্তু এখনো কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে তাদের পুনরায় কুয়েতে যেতে হলে নতুন করে সব প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে হবে। তারা বাংলাদেশি ভাইদেরকে ভিসা দিচ্ছেন কোম্পানির মাধ্যমে বা কফিলের মাধ্যমে, যদি ভিসা নষ্ট হয়ে যায় কি তারা অন্ততপক্ষ তারা
ভিসা ড্যামেজ দিয়েও তারা আবার আনার ব্যবস্থা করবা, কারণ সবাই তো 8-9 লাখ টাকা দিয়া ভিসা খরিদ করছে, জায়গা জমিন বিক্রি হইয়া। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুরানোরা এই ঘোষণায় হাঁপ ছেড়ে বাঁচলেও নতুন ভিসা প্রাপ্তরা আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। চট্টগ্রামে সিরিজ জয়ের পরীক্ষা টাইগারদের। তৃতীয় ওয়ানডেতে নামার আগে আত্মবিশ্বাসী ফিল সিমন্সের দল। নাহিদ রানাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন পেস বোলিং কোচ শন টেইট। পেস ইউনিটের স্বস্তি ঝরেছে প্রতিপক্ষ শিবিবের কণ্ঠেও। সাগরিকায় তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু আজ সকাল 11টায়। আরও জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আনকোড়া দল নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমকে দেয় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সে কারণেই কিনা সাগর পাড়ের স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে প্রচণ্ড খরতাপের মধ্যেও টাইগাররা অনুশীলন ছিল খুব সিরিয়াস। দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন সৌম্য তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 2024 সালের মার্চে। সেই সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও একই ভেন্যুতে সিরিজ মীমাংসার ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেস সেনসেশন নাহিদ রানার প্রশংসা করেন শন টেইট। বডি আবহাওয়াতে টানা ম্যাচ খেলতে রানা প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটের জন্য নাহিদকে সম্পদ বলেও মনে করেন টেইট। নাহিদের যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ইয়র্কার। আমাকে ওয়াকার ইউনুসের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তা। ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারের উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে। দীর্ঘদিন ধরে সাগরিকা স্টেডিয়ামের মাঠটির আউটফিল্ড পর্যাপ্ত পানির অভাবে ধূসর, যার সরাসরি প্রভাব ফেলছে ঘাস ও সামগ্রিক রক্ষণাবেক্ষণে। তবে সংবাদ সম্মেলনে মাঠ উইকেট নিয়ে বেশ ইতিবাচক মূল্যায়ন করেছেন শন টেইট। উইকেটটা একটু ভিন্ন মনে হচ্ছে, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমি পিচ বিশেষজ্ঞ নই, তবে ভালোই দেখাচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়, মাঝে মাঝে বল নিচু হয়ে থাকে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াও সফরে এসে বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে আসার আগে যেখানে সবাই স্পিন খেলার প্রস্তুতি নিয়ে রাখে, সেখানে এবার নিউজিল্যান্ড দলকে পড়তে হচ্ছে টাইগারদের পেস আক্রমণের মুখে। পেসারদের আধিপত্যের কথা স্বীকার করলেন নিউজিল্যান্ড দলও। বাংলাদেশের বর্তমানে খুব ভালো একটি পেস ইউনিট এবং কিছু বিশ্বমানের বোলার আছে। গত ম্যাচে নাহিদ রানা দারুণ বল করেছে, আবার মোস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছে। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। সাগর পাড়ের মাঠে বাংলাদেশ ওয়ানডে খেলেছে 31টি, জিতেছে 19টি এবং হেরেছে 12টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে একটি, সেটা 18 বছর আগে। 2008 সালে সেই ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবারের মতো বাংলাদেশ দলের ডাক পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অধিনায়ক লিটন দাসের কাছ থেকে পেয়েছেন শুভকামনা। লাল সবুজের জার্সিতে সেরাটা দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান তিনি। এদিকে সাকলাইন রিপনদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সুযোগ দেয়াকে বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাবেক নির্বাচক হান্নান সরকার। 2028 সালের টি-20 বিশ্বকাপের আগে দলের জন্য শক্তিশালী পেস বোলিং অ্যাটাক তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবেন এই ক্রিকেটাররা। আশা তার। রাজশাহীতে বিসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে ব্যস্ততার মাঝেই পেয়েছিলেন স্বপ্ন পূরণের খবরটা। লাল সবুজের জার্সিতে খেলার খবর পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অন্য সবার মতো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে নয়, বরং সাকলাইনের শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 দলে সুযোগ পেয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাকলাইনকে। এ অনুভূতি তার কাছে বিশেষ। বাবা নেই, মা ভালোবেসে পরামর্শ দিয়েছেন পা যেন সবসময় মাটিতেই থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সুযোগ দিয়েছেন। ফোন দিয়েছিলাম, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকে, অনেক লম্বা যেতে হবে। সুযোগ যেতে এসেছে, কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।
গত বছর এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। পেস বোলিংয়ের পাশাপাশি দ্রুত গতিতে রান তোলাতেও পারদর্শী সৈয়দপুরের এই ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রেখে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা মাঠে প্রমাণ করতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুখিয়ে আছেন মুস্তাফিজের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের জন্য। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার। যেহেতু বড়বারে নেই তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় শিষ্যের জাতীয় দলের সুযোগ পায় গর্বিত নর্থ জোনের কোচ হান্নান সরকার। টি-20 দলে মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো নতুনদের বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। তার বোলিং ভেরিয়েশন বা তার বোলিংয়ের যে অ্যাবিলিটি, সেটার সঙ্গে ব্যাটিংয়ের এই যে কিছু পাওয়ার হিটিং অ্যাবিলিটি, সেটা ইনক্লুড হয়েই কিন্তু টিমে ইনক্লুড করা। সো আমার মনে হয় যে ভালো একজন অলরাউন্ডার অপশন হিসেবে সে নিজেকে ডোমেস্টিক ক্রিকেটে প্রমাণ করেছে। এখন আমরা অপেক্ষায় যে আসলে ইন্টারন্যাশনাল কেমন করে সেটা দেখতে হবে। যেই পারফরমেন্সের কারণে আজকে দলে চান্স পেয়েছেন, সেই পারফরমেন্সটার সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম, যেহেতু বিপিএলের পারফরমেন্সটা এখানে কাউন্ট করা হয়েছে। সো অবশ্যই তো ভালো লাগা কাজ করে। 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন হান্নান সরকার। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের হাতে 2 বছর প্রায় সময় রয়েছে। সো সেই জায়গা থেকে এখন কিছু জায়গায় হয়তো চিন্তাভাবনা সিলেক্টররা করা শুরু করেছেন ফর লং রানে। এটা একটা রাইট সিদ্ধান্ত আমার জায়গা থেকে যদি আমি বলি, অ্যাজ এ কোচ বলেন, ফরমার সিলেক্টর বলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো একটা মুভ। পারভিন আক্তার, সময় সংবাদ। জন্য সাধুবাদ দিতে চাই। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলোতে সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে আহ্বান জানিয়েছেন ক্রিকেট বোর্ড। বুধবার এনএসসিতে মিটিং করেছেন বিসিবি কর্মকর্তারা, যেখানে মূল আলোচ্য ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার। জুলাইয়ের ওই ভেন্যুতে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। তবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে সময় লাগবে 1 বছরেরও বেশি সময়, জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস কমিটির প্রধান। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি উত্থাপন করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট বোর্ড কর্তারা বুধবার ভেন্যু সংস্কারের বিষয়ে এনএসসির সঙ্গে বিসিবি গ্রাউন্ডস কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। বিএনপি সরকার গঠনের পর সুদিন ফিরতে শুরু করেছে শহীদ চান্দু স্টেডিয়ামের। রাজনৈতিক কারণে চরম অবহেলিত থাকা ভেন্যুটি এরই মধ্যে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি কর্তারা। সবশেষ 2 দশক আগে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া স্টেডিয়ামকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা। আনফরচুনেটলি 2007 সালের পরে এখন পর্যন্ত এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। লাইটগুলি খুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার থেকে শুরু করে মাঠের অবস্থা অত্যন্ত করুণ এবং গ্রাউন্ডস ইকুইপমেন্ট অনেক কম এখানে এবং অনেক অকেজ অবস্থায় পড়ে আছে। এই মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহজ হয়ে যাবে। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে প্রায় 16 বছর পর বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা ফেরে বগুড়ায়। এছাড়া জাতীয় লিগেরও বেশ কিছু ম্যাচ হয়েছে সেখানে। বছর দেড়েকের মধ্যে সিনিয়র পর্যায়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী বিসিবি। তবে তার আগে রয়েছে ঘরোয়া ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ। আগামী জুলাই মাসে উইমেন বিপিএল হবে, সেটাকে কেন্দ্র করে আমরা ফার্স্ট ফেজে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যে কাজগুলি করলে এই খেলাগুলি স্মুথলি চালানো যাবে এবং পরবর্তীতে সেকেন্ড ফেজে আমাদের আন্তর্জাতিক মাঠের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি আমরা করব। এখানে ইলেকট্রনিক স্কোরবোর্ড, তারপরে ড্রেনেজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ড্রেনেজ সিস্টেম, তারপরে আপনার মিডিয়া সেন্টারকে আরও সংস্কার করে ড্রেসিং রুমগুলো উন্নত মানের করে এবং গ্যালারিতে শেড, যাতে প্রচণ্ড রোদেও আমাদের সাধারণ দর্শকরা খেলা দেখতে কোনো অসুবিধা নয়, সেক্ষেত্রে স্টেডিয়ামের শেডের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের আলোচিত মাটি চুরি ইস্যুতে শিগগিরই গঠন করা হবে তদন্ত কমিটি। এটার একটি সুষ্ঠু তদন্ত করার জন্য আগামী বোর্ড মিটিংয়ে আমি এটা তুলব, যাতে একটি তদন্ত কমিটি গঠন করে সত্যটা উদ্ঘাটিত হয়। ফতুল্লা, খুলনা ও রাজশাহীর মতো স্টেডিয়ামগুলোর সংস্কার কাজে এগিয়ে নিতেও এনএসসিকে অনুরোধ করেছে বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চামারি আতাপাত্তুর অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজে ফিরল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে 4 উইকেটে হারিয়েছে লঙ্কান নারীরা।
রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় পুঁজি গড়াতে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ 58 রান করা অধিনায়ক জ্যোতি খেলেছেন 101 বল। এছাড়া 25 করেছেন শারমিন সুলতানা ও নাহিদা আক্তার 20। তাতে 45 ওভার 5 বলে 165 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চামারি একাই নেন 3 উইকেট। ব্যাটিংয়েও অবদান রাখেন লঙ্কান অধিনায়ক, করেছেন 39 বলে 40। এছাড়া হর্ষিতা সামারা বিক্রমার 50-তে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। নারী ক্রিকেটারদের সুখবর দিল তামিম ইকবালের অ্যাডহক কমিটি। আন্তর্জাতিক সিরিজে অগ্রাধিকার দেওয়া হবে সব ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। রাজশাহীতে ভেন্যু পরিদর্শন শেষে জানিয়েছেন কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমদ। অগ্রাধিকার ভিত্তিতে ভেন্যুর সংস্কার করার পরিকল্পনা তামিম ইকবালদের। তবে বিপিএল এর ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব তুলে দিলেন নির্বাচিত বোর্ডের কাঁধে। বিসিবির দায়িত্ব পেয়ে ব্যস্ত সময় পার করছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। নীতি নির্ধারণী পর্যায়ে আনা হচ্ছে নানান রদবদল। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। নারী ক্রিকেটারদেরও দেয়া হচ্ছে নানান সুযোগ সুবিধা। বাড়ানো হয়েছে বেতন ভাতা। সাবেক অধিনায়কদের দেয়া হয়েছে ক্যাপ্টেন্স কার্ডের সম্মাননা। এবার আরও এক সুখবর নারী ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজগুলোর সিকিউরিটি লিয়াজু অফিসার কিংবা সমন্বয়কের দায়িত্বে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। প্রত্যেকটা আন্তর্জাতিক বা ডোমেস্টিক ম্যাচে আমরা সবসময় কিছু লিয়াজন অফিসার বা সিকিউরিটি লিয়াজন অফিসার নিয়োগ দিয়ে থাকি। সবসময় আমরা এসএলও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে দিয়ে থাকতাম, কিন্তু আমরা এখন একটা পাইলট প্রকল্প হিসাবে একটা প্রজেক্ট চালু করেছি বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে, যে নারী ক্রিকেটাররা বা ক্রিকেটের সাথে যে নারীরা জড়িত ছিল, সেটা হোক আন্তর্জাতিক বা বিভাগীয় বা লিগ হিসাবে, তাদেরকে আমরা এখন পাইলট ফেজে এসএলও হিসাবে নিয়োগ দিচ্ছি। ভেন্যু নিয়ে দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো হাতে নিয়েছে অ্যাডহক কমিটি। রাজশাহী, বগুড়ার মতো মাঠগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ সারতে চায় বিসিবি। কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। তবে বিপিএল নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বর্তমান অ্যাডহক কমিটির। বরং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ভাগ্য নির্বাচিত বোর্ডের কাঁধে তুলে দিলেন সাইদ ইব্রাহিম আহমদ। বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা, আপনারা জানেনই, একটা অ্যাডহক বিসিসে এসেছি, তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে। কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। জুনের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাফ জয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাফ জয়ী ফুটবলারদের 50,000 টাকা করে দেয় ডিএনসিসি। এছাড়াও দেওয়া হয়েছে ক্রেস্ট। পাশাপাশি কোচিং স্টাফদেরও পুরস্কৃত করেছে উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মাঠগুলো খেলার উপযুক্ত করে তোলার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাফ জয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দল ইতিহাস করে মালদ্বীপ থেকে দেশে ফেরার দিনই তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল ডিএনসিসি। এদিন সবাইকে সেই অর্থ বুঝিয়ে দিল সিটি কর্পোরেশন। এর আগে সাফজয়ী দলকে কোনো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভাবে পুরস্কৃত করার দৃষ্টান্ত বিরল। কিন্তু ক্রীড়াঙ্গনে উন্নয়নের দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ প্রশাসক শফিউল ইসলাম খানের, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। তো অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে, সেই চেষ্টায় বাংলা ফুটবল ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। তো আমরা আপনাদের পার্টনার হিসাবে আছি এবং ভবিষ্যতে আমরা থাকতে চাই। যে অনারটা আপনারা আমাদেরকে দিয়েছেন, এই অনার এবং ইন্সপিরেশনটা আমরা নিয়ে যাব যেন এশিয়ান লেভেলে আমরা খেলতে পারি এবং এশিয়ান লেভেলে আমরা কোয়ালিফাই করতে পারি। শুধু চ্যাম্পিয়ন কিংবা বয়সভিত্তিক পর্যায়ে নয়, ফুটবলের সঙ্গে গভীরভাবে কাজ করার সুযোগ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। বিশেষ করে রাজধানীর মাঠগুলো খেলার উপযোগী করে তোলা সম্ভব হলে যার সুফল ভোগ করবে দেশের ফুটবল। ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে, উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে যেখানেই খেলার মাঠ থাকবে, কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব।
আমিও বলছি সিটি কর্পোরেশনের যেই পার্টটুকু থাকবে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। এদিকে এমন সংবর্ধনায় অনুপ্রাণিত ফুটবলাররা, যা তাদের দিচ্ছে সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার সাহস। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলারও স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়নরা। এশিয়ান কাপে আমাদের এখন মূল টার্গেট। সাউথ এশিয়াতে আমরা সেরা হয়েছি, এখন আমরা এশিয়াতে কীভাবে সেরা হব সেটাই আমাদের টার্গেট। এভাবে যদি আমাদের পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু অর্জন করতে পারবো। সামনে আমাদের আন্ডার 23 আছে, 20 FC কোয়ালিফায়ার্স আছে, তো আমাদের টার্গেট এখন সেইগুলো নিয়ে আমরা পাশে পাইলে অবশ্যই আমরা আরও ভালো কিছু করব। এদিন অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলারদের 50,000 টাকা করে দেয় ডিএনসিসি। এছাড়াও দেয়া হয়েছে ক্রেস্ট, পাশাপাশি কোচিং স্টাফদেরও পুরস্কৃত করেছে উত্তর সিটি কর্পোরেশন। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারও ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ। বি গ্রুপের অন্য দল মালদ্বীপ। এ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগামী 25 মে ভারতের গোয়ায় শুরু হবে 6 দল নিয়ে এবারের আসর। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথ চলা শুরু করবে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার লক্ষ্য এবার লাল সবুজের প্রতিনিধিদের। 2022 ও 2024 সালে দেশের নারী ফুটবল ইতিহাসে ব্যাক টু ব্যাক দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ফিরেছিল বাংলাদেশ। সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের হিমালয় জয় করে ফিরে আসার পর ছাদখোলা বাসে রাজস্বিক সংবর্ধনা দেশের নারী ফুটবলে যোগ করেছিল ভিন্ন মাত্রা। এবার হ্যাট্রিক শিরোপার সুযোগ লাল সবুজের সামনে। আগামী 25 মে ভারতের গোয়ায় শুরু হবে 6 দল নিয়ে এবারের আসর। সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরেও ভারতের গ্রুপে পড়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আফিদা তহুরাদের নৈপুণ্যে 3-0 গোলে জিতেছিল লাল সবুজ। ফাইনালে দ্বিতীয় শিরোপার পথে মেয়েরা হারিয়েছিল নেপালকে 2-1 গোলে। এবারও শক্তিশালী ভারতের গ্রুপেই পড়েছে লাল সবুজ। ঢাকায় অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপের অন্য প্রতিপক্ষ মালদ্বীপ। এছাড়াও এই গ্রুপে আছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল যাবে সেমিফাইনালে। এরপর হবে ফাইনাল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথ চলা শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে 31 মে আফিদারা মুখোমুখি হবে ভারতের। 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 3 জুন। শিরোপার লড়াই 6 জুন। এই পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে মোট 7 বার। ভারত সর্বোচ্চ 5 বার এই শিরোপা ঘরে তুলেছে। 2022 সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর 2024 সালে সাফের দ্বিতীয় শিরোপা জয় করে দেশে ফেরার পরই বেরিয়ে আসে নারী ফুটবলে অন্তর্কোন্দলের খবর। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন সাবিনা, মাসুরা, সুমাইয়া, সাবিনারা। নানা ধাপ পেরিয়ে সমস্যা সমাধানের একাধিক উদ্যোগ নেওয়া হলেও এখনও জাতীয় দলে অবাঞ্ছিত সাবিনা, মাসুরারা। নিরাপত্তা ইস্যুতে ফেব্রুয়ারিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ভারতের সঙ্গে আগের যে সম্পর্ক এখন কিছুটা স্বাভাবিক হয় নারী দলের ভারত সফর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। হ্যাট্রিক শিরোপার মিশনে বাংলাদেশ চট্টগ্রামের কোরিয়ান ইপিজেটে অনুশীলন শুরু করবে। এছাড়াও থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প ও ম্যাচ খেলার কথা রয়েছে আফিদাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রত্নতাত্ত্বিক এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে তার সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোর নাগরিক নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া। বিশ্বজুড়ে মেক্সিকোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সবাইকে নির্ভয়ে দেশের ভ্রমণে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি ওমর গার্সিয়ার। শতাব্দী পুরানো প্রাচীন পিরামিড আর ইতিহাসের সাক্ষী মেক্সিকোর তেওতিয়াকান প্রত্নতাত্ত্বিক এলাকা, যেখানে প্রতি বছর ভিড় জমায় লাখো পর্যটক। কিন্তু গত মঙ্গলবার এই শান্ত চত্বরটাই রণক্ষেত্রে পরিণত হয় এক বন্দুকধারীর অতর্কিত হামলায়। প্রাণ হারান এক কানাডীয় নাগরিক। গুলিবিদ্ধ হয় এক শিশুসহ আরও অন্তত 13 জন। রক্তক্ষয়ী এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মেক্সিকো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবেই তাই পুরো দেশের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিশ্ব গণমাধ্যমে। বিশ্বকাপ উপলক্ষে লাখ লাখ পর্যটক আসবে বলে ধারণা করছে ফিফা। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা এখন হুমকির মুখে পড়ে গেল বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও পুরো বিষয়টির সঙ্গে দেশের নিরাপত্তাকে এক করতে চান না মেক্সিকোর প্রশাসনিক কর্তারা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের দেশের কোনো প্রত্নতাত্ত্বিক এলাকায় এমন দুর্ভাগ্যজনক ঘটনা আগে কখনোই ঘটেনি।
প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন, কিন্তু একটি ঘটনাও আগে ঘটেনি। রাষ্ট্রপতি নির্দেশে আমরা এখন প্রত্নতাত্ত্বিক এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করছি। বিশ্বকাপের আর মাত্র মাসখানেক বাকি। মেক্সিকো সিটি, গুয়াদালজারা এবং মন্তেরেই 3 শহরে অনুষ্ঠিত হবে 13 ম্যাচ, যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে খোদ মেক্সিকো সিটিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে মেক্সিকোর অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বেশ অস্থির। গত ফেব্রুয়ারিতে ড্রাগ কার্টেল নেতা এল ম্যানচোর মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা বেড়ে গেছে কয়েক গুণ। সেই রেশ কাটতে না কাটতেই পর্যটন কেন্দ্রে এই হামলা আন্তর্জাতিক মহলে মেক্সিকোর সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলছে। সমালোচকদের দাবি, যেখানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অস্ত্রধারী অনায়াসে ঢুকে পড়ছে, সেখানে বিশ্বকাপের লাখ লাখ বিদেশি পর্যটকদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আস্থা রাখছেন মেক্সিকোর উপর। দেশটির নিরাপত্তা সচিবের দাবি, বিশ্বকাপের প্রোটোকল প্রস্তুত হয়েছে আরও 1 বছর আগে। বিশ্বকাপের সব নিরাপত্তা প্রোটোকল তৈরি আছে। আমরা 1 বছরের বেশি সময় ধরে এগুলো নিয়ে কাজ করছি। এটি একটি ভিন্ন ঘটনা ছিল, কারণ বিশ্বকাপের প্রোটোকলগুলো আগে থেকেই সক্রিয় এবং সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় রয়েছে। মার্চ মাসে পপ তারকা শাকিরের সফল নিরাপত্তা নিশ্চিত করে মেক্সিকো নিজেদের সামর্থ্য দেখিয়েছিল। এবার বিশ্বকাপের মতো বিশাল আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশের আকাশ প্রেমীদের জন্য শুরু হয়েছে এক রোমাঞ্চকর মহাজাগতিক সপ্তাহ। এপ্রিলের শেষ ভাগ জুড়ে রাতের আকাশে দেখা মিলবে উল্কাবৃষ্টি, গ্রহের অবস্থান পরিবর্তন আর উজ্জ্বল নক্ষত্রের অপূর্ব সমাবেশ। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদনে। এপ্রিলের শেষার্ধে যেন নতুন করে সেজে উঠেছে রাতের আকাশ। গ্রহের কুচকাওয়াজ আর পূর্ণিমার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে এক অনন্য মহাজাগতিক আয়োজন। এই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ লাইরিড উল্কাপাত। প্রতি বছরের মতো এবারও পৃথিবী অতিক্রম করছে থ্যাচার নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘ, আর তাতেই সৃষ্টি হচ্ছে চোখ ধাঁধানো উল্কাবৃষ্টি। মহাকাশ গবেষকদের মতে, আকাশ মেঘমুক্ত থাকলে প্রতি ঘন্টায় 10 থেকে 20টি পর্যন্ত উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে। ধূমকেতু যখন চলে যায়, তার লেজের থেকে কিছু অংশ আমাদের সৌরজগতের মধ্যে থেকে যায়। তো পৃথিবীর কক্ষপথে যখন ওই অঞ্চলের ভিতর দিয়ে যায়, ওই লেজের একটু করে, তখন আমরা আকাশের একটা নির্দিষ্ট স্থান থেকে উল্কাপাত দেখতে পাই। উল্কাগুলোর যে যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সাগর যখন এগুলো পুড়ে যায় আঘাতে, তখন এর যে সময়টা খুবই কম, মানে অনেক অল্প সময়ের জন্য। তো আমাদের যেহেতু এখানে আলোর দূষণ আছে এবং লাইট পলিউশন যেটা আমরা বলি, বা আলোর এর কারণে হয়তো আমরা ওটা মিস করে যাব। শহরের কোলাহল আর আলো দূষণ থেকে একটু দূরে খোলা আকাশের নিচে দাঁড়ালেই চোখে পড়তে পারে এই উল্কার ঝলকানি। বিশেষ করে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত সময়টাই সবচেয়ে ভালো পর্যবেক্ষণের জন্য। ক্ষণিকের এই আলোর ঝলক আসলে মহাকাশের এক স্বাভাবিক প্রক্রিয়া, যা চোখের সামনে ঘটে মাত্র কয়েক সেকেন্ডে। মহাকাশের ক্ষুদ্র কণার এই জ্বলে ওঠা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব আসলে কতটা বিশাল আর রহস্যময়। সব মিলিয়ে এপ্রিলের এই সময়টা শুধু জ্যোতির্বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ দর্শকদের জন্য হয়ে উঠতে পারে এক অনন্য অভিজ্ঞতা। একটু সময় নিয়ে আকাশের দিকে তাকালেই মিলবে মহাবিশ্বের এক অপূর্ব আয়োজন। অনেক অন্ধকার জায়গায় গিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, তার চোখও যাতে অন্ধকারের সাথে অ্যাডজাস্ট করে। তারপরে একসময় হঠাৎ করে আসতে শুরু করে উল্কাপাতগুলো, কারণ ওগুলো অনেক ব্রাইট না। মাঝে মাঝে হঠাৎ হয়তো খুব ফ্ল্যাশ হতে পারে, বাট নর্মালি হচ্ছে অনেক ক্ষীণ আসলে। আকাশ পরিষ্কার থাকলে এই সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ প্রকৃতির এই মহাজাগতিক আয়োজন খুব অল্প সময়ের জন্যই দৃশ্যমান থাকে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি ইস্যুতে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য, তেলের হাহাকার চললেও অস্বীকারের অভিযোগ জামাতের। বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সদস্যরা পদত্যাগ করায় 1.5 মাসেরও বেশি সময় অচল দুদক। 15 দিন ধরে অভিভাবকহীন মানবাধিকার কমিশন। দ্রুত নিয়োগ না দিলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা, বলল টিআইবি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে উৎপাদন ও রফতানি আয় কমার শঙ্কা শিল্প মালিকদের। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ। ঢাকার 2 প্রান্তে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রিরও বেশি। গাছপালা জলাশয় থাকলেও তাপমাত্রা কিছুটা কম, নইলে বেশি। অব্যাহত থাকলে ভবিষ্যতে বাসযোগ্যতা হারানোর শঙ্কা।
এবং মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ খুলবে না তেহরান, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ নিহত 3। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নাজমিনা, ধন্যবাদ আপনাকে। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।